আমি পত্রিকা নিয়ে চিন্তা করলাম যে আমি তো টাকার জন্য পত্রিকাতে আসি নাই। আমি পত্রিকা নিয়েছি এটাকে এক ধরনের লড়াইয়ের হাতিয়ার করবার জন্য। আমার একটা ব্যাগ গোছানো থাকতো অফিসে, এবং ওই অফিসে এখন যেমন আমার সম্পাদকের অফিস দেখছেন, তখনও একটা সম্পাদকের অফিস ছিল, পাশে আমার ব্যাগ গোছানো থাকতো। আমি প্রতিদিন অপেক্ষা করতাম যে আজকেই আমাকে গ্রেফতার করবে। সংবাদ সম্মেলন করে বললাম, শেখ হাসিনা আমি প্রস্তুত গ্রেফতার হওয়ার জন্য, আমি জানি আপনি আজকে আমাকে গ্রেফতার করবেন। তো পত্রিকা নেওয়ার পরে আমি একটা কথা বলেছিলাম আমার সাংবাদিক সহকর্মীদের, এবং এখনো এটা আমি পালন করার চেষ্টা করি। আমি বলেছিলাম যে যতদিন আমার অধীনে পত্রিকা চলবে আপনাদের 1 তারিখে বেতন হবে। যেদিন আমি 1 তারিখে বেতন দিতে পারবো না তার আগে আমি পত্রিকা বন্ধ করে দেবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি পত্রিকা সরকার বন্ধ করে দেওয়া পর্যন্ত কোনোদিন 2 তারিখ হয়নি আমাদের স্যালারি, মানে হাতুড়ি দিয়ে আমার গাড়ি ভেঙে দেওয়া হলো, এবং আমাকে মেরেই ফেলতো হয়তোবা, অথবা কি করতো আমি জানি না, কিন্তু আমার ড্রাইভার খুব জোরে গাড়ি চালিয়ে ওই ভাঙা গাড়ি নিয়েই কোনো রকম এগিয়ে যেতে পেরেছিল বলে আমি সেই যাত্রা বেঁচে যাই। এমন ভাবে গ্রেফতার করলো যেন আমি বিশাল কোনো মাফিয়া। পত্রিকা অফিসে সেদিন আর না হলেও 500 পুলিশ র্যাব ছিল। ঢাকার সবগুলো কমিশনার, ডেপুটি কমিশনার সেদিন এসেছিল আমাকে গ্রেফতার করার জন্য। আমি একটা মন্তব্য প্রতিবেদন লিখলাম যে সততায় পারবেন না প্রধানমন্ত্রী, এটা হেডলাইন। তো সততায় পারবেন না প্রধানমন্ত্রী হেডলাইন দিয়ে হাসিনার আমলে আমি লিখছি। বাংলাদেশের মিডিয়ার অধিকাংশ সাংবাদিক, লেখক, কলামিস্ট তারা প্রো ইন্ডিয়ান হতে চেয়েছেন, এবং প্রো ইন্ডিয়ান হতে গিয়ে তারা ইসলামোফোবিক হয়েছেন। শেখ হাসিনার সাথে দুটো ঘটনায় আমার লড়াইটা অনেকটা পার্সোনাল হয়ে গেল। স্কাইপ কেলেঙ্কারি ছাপা হওয়া হলো সম্ভবত, ডেটটা এখন ভুলে গেছি, 2012 সালের 9 কি 10 ডিসেম্বর, আর মামলা হলো 12 ডিসেম্বর আমার বিরুদ্ধে। তো ওই মানে ওই ডিসেম্বরের ওই 12 তারিখ থেকে এপ্রিলের 11 তারিখে আমাকে অ্যারেস্ট করলো অফিস থেকে। এই পুরো 4 মাস আমি অফিসেই ছিলাম। আমি ধারণা করেছিলাম যে আমাকে যদি অ্যারেস্ট করে তাহলে আমাকে যে টর্চার করবে তার চেয়ে 10 গুণ বেশি টর্চার নোমানকে করবে। তো কি, আমাদের বাংলাদেশের মিডিয়ার ইতিহাসটা একটু বুঝতে হবে আমাদের। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মিডিয়া প্রধানত ইসলামোফোবিক এবং প্রো ইন্ডিয়ান এলিমেন্টদের দখলে। আমরা পছন্দ করি আর নাই করি, এটাই বাস্তব, এটা বাস্তবতা। এবং এটা শুধুমাত্র কিন্তু মালিকদের মধ্যে না, শুধু যে মালিক পক্ষ ইসলামোফোবিক এবং প্রো ইন্ডিয়ান তা না, এন্টায়ার সাংবাদিক সমাজের মধ্যে একটা বৃহৎ অংশ দুর্ভাগ্যজনক ভাবে তারাও ইসলামোফোবিক এবং প্রো ইন্ডিয়ান, ভারত ঘেঁষা। তারা মনে করে, কারণ কি জানেন, এটা হচ্ছে এক ধরনের জাতে উঠতে চাওয়া। এই যে বাঙালি মুসলমানের যে আইডেন্টিটি, এই আইডেন্টিটিটা নিয়ে এখনো আমাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, এবং এটার কারণে আমরা মনে করি আমাদের যদি জাতে উঠতে হয় তাহলে কলকাতার সংস্কৃতিকে আমাদের ধারণ করতে হবে। আমরা কলকাতার লাইফস্টাইলে আমরা চলবো, রবীন্দ্রনাথকে পূজা করতে পারলে আমি কালচার্ড। এই যে কালচার শব্দটা, এই যে সার্টিফিকেট পাওয়ার একটা নেশা, এই নেশার থেকেই প্রধানত আমি মনে করি বাংলাদেশের মিডিয়ার অধিকাংশ সাংবাদিক, লেখক, কলামিস্ট তারা প্রো ইন্ডিয়ান হতে চেয়েছেন, এবং প্রো ইন্ডিয়ান হতে গিয়ে তারা ইসলামোফোবিক হয়েছেন। কারণ এটার সাথে এটার একটা লড়াই তো আছেই। আমি পত্রিকা নিয়ে চিন্তা করলাম যে আমি তো টাকার জন্য পত্রিকাতে আসি নাই। আমি পত্রিকা নিয়েছি এটাকে এক ধরনের লড়াইয়ের হাতিয়ার করবার জন্য। সেই লড়াইয়ের হাতিয়ারটা কি? আমার যে বাঙালি মুসলমানের যে আইডেন্টিটি, এটাকে মাথা উঁচু করে বলা। কোন একটা মিডিয়া মাথা উঁচু করে বলবে, হ্যাঁ আমি বাঙালি মুসলমানের কথা বলি, এরকম একটা পত্রিকা দরকার। ওই সময় কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না বলবো না। নয়া দিগন্ত চেষ্টা করতো, ইনকিলাব চেষ্টা করতো কিছুটা, কিন্তু তারা, আমার যেটা ধারণা, এখন তারা হয়তো মাইন্ড করতে পারে আমার কথা শুনে, কিন্তু আমার ধারণা তারা বাঙালি মুসলমানের বিষয়টা না দেখে তারা ইসলাম দেখতে গেছে বেশি। আমি যদি এডিটোরিয়াল পলিসি দুটো পত্রিকারই দেখি, তো আমার কাছে মনে হবে যে যেমন ইনকিলাব, তারা ইসলামের কথা বলতে গেছে, কিন্তু বাঙালি মুসলমানের কথাটা তেমন ভাবে বলে নাই। একই কথা বোধ হয় নয়া দিগন্তের ক্ষেত্রেও প্রযোজ্য। সংগ্রাম ছিল, বাট সংগ্রাম ইজ এ পার্টি নিউজ পেপার। পার্টি নিউজ পেপার উঠতে পারে না, দলীয় সংবাদপত্র জীবনে উঠতে পারে নাই। তা যদি উঠতে পারতো তাহলে আওয়ামী লীগের
বাংলার বাণী পার্টি পত্রিকা, বাংলার বাণী বন্ধ হয়ে যেত না। তো আওয়ামী লীগ পারে নাই তার পার্টি পত্রিকা রাখতে, তার মানে পার্টি পত্রিকা রাখা খুব মুশকিল। বিএনপিও পারে নাই, নয় দিনকাল কেউ পড়ে না। তো সংগ্রামেরও একই অবস্থা। সেখানে বাঙালি মুসলমানের যে সাংস্কৃতিক লড়াই, এই লড়াইয়ের ব্যাপারটা আমার দেশ পরিষ্কার করে বলতে পেরেছে, ন্যারেটিভটা তৈরি করতে পেরেছে আমার দেশ, এবং আমার ওইটাই উদ্দেশ্য ছিল। এবং উদ্দেশ্য থেকে আমি এই সিদ্ধান্তগুলো নিয়েছি, এবং নিতে গিয়ে আমার মনে হয়েছে যে বাঙালি মুসলমানের আইডেন্টিটি অ্যান্ড দ্য পলিটিক্যাল রাইট, রাজনৈতিক যে অধিকার, এটার সব থেকে বড় এনিমি হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তারা দিল্লির এজেন্ট হিসেবে কাজ করেছে বাংলাদেশে 1972 সাল থেকে। সুতরাং তারা আমাদের সব থেকে বড় শত্রু, সবচেয়ে বড় এনিমি। বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষের সবচেয়ে বড় এনিমি হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এটা চিন্তা করে আমার দেশের সিদ্ধান্তটা নিলাম, এবং শেখ হাসিনার সাথে দুটো ঘটনায় আমার লড়াইটা অনেকটা পার্সোনাল হয়ে গেল, এবং সেটার জন্য অনেকেই তখন আমাকে বলেছিল আপনি এত আগে কেন করতে গেলেন। এই অভিযোগ কিন্তু আমার কলিগদেরও ছিল। একটা ঘটনা হলো 2009 সালের ডিসেম্বরে আমরা একটা নিউজ ছাপলাম জয়ের দুর্নীতি নিয়ে। জয় এবং তৌফিক এলাহি, যে এখন জেলে, জ্বালানি উপদেষ্টা, তাদের এক ঘুষের অভিযোগ নিয়ে আমরা একটা হেডলাইন নিউজ করলাম। এই নিউজ করার পরে 2009 সালের ডিসেম্বর, চিন্তা করে দেখেন, ক্ষমতায় এসছে হাসিনা 2009 সালের জানুয়ারিতে, তার মানে 1 বছরও তখন পূর্ণ হয়নি। এবং এটা দেওয়ার পরে লাইফের উপরে অ্যাটাক হলো আব্দুল্লাহ এই নিউজের ছিল আর কি, সাংবাদিক ছিল, প্রতিবেদক ছিল আব্দুল্লাহ, আর আমার উপরে, যেহেতু আমি সম্পাদক ছিলাম, আমাদের উপরে লাইফের উপরে অ্যাটাক হলো। আব্দুল্লাহর উপরে অ্যাটাক হলো ওই রাস্তাটা হচ্ছে এয়ারপোর্ট রোডে, আর আমার উপরে অ্যাটাক হলো এখান থেকে খুব কাছে 7 রাস্তার মোড়ে, এই যে তেজগাঁ, হাতুড়ি দিয়ে আমার গাড়ি ভেঙে দেওয়া হলো, এবং আমাকে মেরেই ফেলতো হয়তোবা, অথবা কি করতো আমি জানি না, কিন্তু আমার ড্রাইভার খুব জোরে গাড়ি চালিয়ে ওই ভাঙা গাড়ি নিয়েই কোনো রকম এগিয়ে যেতে পেরেছিল বলে আমি সেই যাত্রা বেঁচে যাই। আব্দুল্লাহরও তাই, আব্দুল্লাহরও গাড়ি ভেঙে ফেলে। আব্দুল্লাহ দৌড়ে গাড়ি থেকে নেমে চলন্ত বাসে উঠে গেছিল। তো চলন্ত বাসে উঠে গিয়ে আব্দুল্লাহ সারভাইভ, আই সারভাইভ। তো এটা গেল একটা ঘটনা। আর এরপরে তার 3-4 মাস পরে আমি একটা মন্তব্য প্রতিবেদন লিখলাম। আপনি তো জানেন আমি প্রত্যেক বুধবারে মন্তব্য প্রতিবেদন লিখি, এটা আমার ট্র্যাডিশন নয়াদিগন্ত থেকে। আমি একটা মন্তব্য প্রতিবেদন লিখলাম যে সততায় পারবেন না প্রধানমন্ত্রী, এটা হেডলাইন। তো সততায় পারবেন না প্রধানমন্ত্রী হেডলাইন দিয়ে হাসিনার আমলে আমি লিখছি, এবং সেই লেখাতে আমি প্রমাণ করেছি, তথ্য প্রমাণ দিয়ে, যে আমি যেটা বললাম যে আমার সরকারি জীবনে 5 বছরে আমি এটা করেছি। আমি কোনো প্লট নেই নাই, কোনো গাড়ি নেই নাই, আমি ড্রাইভার নেই নাই, অনেক ক্ষেত্রে আমি জ্বালানি তেল নেই নাই, নিজের পয়সায় তেল ভরেছি, বাইরে যখন গেছি নিজের টাকায় হোটেলে থেকেছি। আর আপনার জীবন, মানে আমি শেখ হাসিনাকে বলছি আমার লেখায়, আপনার জীবনে পদে পদে দুর্নীতি, এটা বলে আমি তার লিস্ট দিয়ে দিলাম 1-11 সময় তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল, যে কত টাকা আপনি দুর্নীতি করেছেন। এই আর্টিকেল লেখার পরে তো বুঝতেই পারেন মৌচাকে ঢিল পড়ার অবস্থা, মানে পুরো সরকার আমার বিরুদ্ধে লেগে গেল। তো লেগে যাওয়ার পরে এটা পার্সোনাল লেভেলে চলে গেল। কাজেই এর পরবর্তী যে সময়টা, এই আর্টিকেল লিখলাম আমি 2010 সালে, 9 সালে তো ওই নিউজ বেরোলো, আর 10 সালে আর্টিকেল লিখলাম। 2010 থেকে আমি দেশ থেকে বেরোনো পর্যন্ত, মানে 2018 পর্যন্ত শেখ হাসিনার সাথে লড়াইটা ব্যক্তিগত পর্যায়ে চলে গেছিল আমার। যদিও শেখ হাসিনার তুলনায় আমি কিছুই না। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী, লিগাল হোক আর ইলিগাল হোক, বহু বছর প্রধানমন্ত্রী, 20 বছরের উপরে প্রধানমন্ত্রী। শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা, শেখ হাসিনা এত বড় দলের সভানেত্রী, আর আমি সেই তুলনায় অতি সাধারণ একজন মানুষ, এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া এক অতি সাধারণ মানুষ, যার কোনো ধনবান নাম করা পিতা নাই, কিংবা কোনো দল নাই। আমি কোনো দলে তো আজ পর্যন্ত জয়েন করি নাই। আমি একজন, ওই যে আপনি বললেন না একাকী শেরপা, তো আমি তো একাকী লড়াই করেছি সারা জীবন। আপনার পিছনে দল ছিল না, মানে জনবলের যে শক্তি থাকে সেটা ছিল না, কারণ দল না থাকলে তো
এককভাবে ওই শক্তিটা নাই, এবং ধনবল যেটা সেই সেটাও নাই, সেই সেটাও সেই নাই। জিনিসটাও ছিল না। কিন্তু তাহলে আপনি 2009-এ একবার, 2010-এ একবার, এবং আপনি বুঝতে পারছিলেন যে পরিস্থিতিটা পুরোপুরি আপনার বিরুদ্ধে চলে গেছে, ওই জায়গায় দাঁড়িয়ে ওই স্ট্যান্ডেই আপনি থেকে গেলেন। তারপরে এবং শেখ হাসিনা আপনাকে কতটা ব্যক্তিগতভাবে নিয়েছেন, উনি ওনার ছেলেকে দিয়েও আপনার বিরুদ্ধে মামলা করিয়েছেন, যে মামলায় হাস্যকর মামলা, হাস্যকর মামলা, এবং যে মামলায় আমার 7 বছর সাজা হয়েছিল। জি, তখন আমি বিদেশে, তার মানে তার যে প্রতিহিংসা আমার প্রতি বা জিজ্ঞাসা, সেটা আমি নির্বাসনে যাওয়ার পরেও শেষ হয় নাই। কারণ ওই মামলার সাজা দিয়েছে, আমি নির্বাসনে থাকতে 7 বছর সাজা দিয়েছিল ওই মামলায়, যে তার ছেলেকে আমি নাকি আমেরিকায় কিডন্যাপ করতে চেয়েছিলাম। তো আমার এত ক্ষমতা তো আমি জানতাম না যে এখানে বসে আমি আমেরিকায় কিডন্যাপ করতে পারি। এরপরও আপনি আপনার যে নীতি, যে আদর্শ, ওই অবস্থানেই থেকে গেলেন এবং লড়াইটা চালিয়ে গেলেন। ওই সময় 2010-এ ওই নিবন্ধটি ছাপা হওয়ার পর আপনার কি মনে হয়নি আপনার সামনে আরো দুর্যোগ ঘনিয়ে আসছে? আমি জানতাম, আমি প্রতিদিন, আরে আমি তো, আপনি তো ছিলেন না আমার কোম্পানিতে, তো মানে আমার দেশে ছিলেন না তখন, তো আমার কলিগেরা দেখেছে আমার একটা ব্যাগ গোছানো থাকতো অফিসে, এবং ওই অফিসে এখন যেমন আমার সম্পাদকের অফিস দেখছেন, তখনও একটা সম্পাদকের অফিস ছিল, পাশে আমার ব্যাগ গোছানো থাকতো। আমি প্রতিদিন অপেক্ষা করতাম যে আজকেই আমাকে গ্রেফতার করবে। কাজে গ্রেফতার করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি যতদিন বাংলাদেশে ছিলাম, প্রতিটা দিন। তার মধ্যে 5 বছর প্রায় জেলে ছিলাম, বাকি সময়টা আমি সবসময় প্রস্তুত থাকতাম, এবং বাড়ি থেকে বিদায় নিয়ে আসতাম আমি, যে হয়তো সন্ধ্যায় বাড়িতে আর ফেরা হবে না। আমার মনে আছে যে যেদিন আমি প্রথম গ্রেফতার হলাম 1 জুন, তো সেদিন আমি সকালবেলা খবর পেলাম যে আমাকে গ্রেফতারের সকল আয়োজন সম্পন্ন হয়েছে 2010-এ। তো আমি, আমার স্ত্রীও তখন অফিস করতেন আমার সাথে উত্তরাতে, তো আমি নেমে তার রুমে গেলাম, গিয়ে বললাম যে আজকে আমি গ্রেফতার হতে যাচ্ছি, সম্ভবত তোমার সাথে দেখা হচ্ছে না, কতদিন দেখা হবে না জানি না, আর মাকে বলে দিও বাসায় গিয়ে যে মার সাথেও বহুদিন আর দেখা হবে না। তো বলে আমি, তখন বোধহয় সকাল 12টা বাজে, তো 12টার দিকে আমি আসলাম আমার দেশ অফিসে। এসে আমি সংবাদ সম্মেলন করলাম, সংবাদ সম্মেলন করে বললাম, শেখ হাসিনা আমি প্রস্তুত গ্রেফতার হওয়ার জন্য, আমি জানি আপনি আজকে আমাকে গ্রেফতার করবেন। তো করে আমি অপেক্ষা করতে থাকলাম। তো ওই দিন রাত 3টায় আমাকে গ্রেফতার করলো, রাত 4টায় গ্রেফতার করলো, এবং এমন ভাবে গ্রেফতার করলো যেন আমি বিশাল কোনো মাফিয়া। পত্রিকা অফিসে সেদিন আর না হলেও 500 পুলিশ র্যাব ছিল, মোর দ্যান 500। ঢাকার সবগুলো কমিশনার, ডেপুটি কমিশনার সেদিন এসেছিল আমাকে গ্রেফতার করার জন্য। অথচ বিষয়টা তো এমন না যে আপনি পালিয়ে যাবেন, আমি তো বসে আছি। আপনি তো বসেই ছিলেন এবং অফিসে। সবচেয়ে ভালো ছিল, আমি পরে বলেছিলাম যে আমাকে যখন গ্রেফতার করলো এক কমিশনারকে, আমি বললাম আচ্ছা তোমরা এত কষ্ট করলে কেন, আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম, ফোন করে বলতে যে মাহাদুর সাহেব আপনি আসেন, আপনাকে আমরা অ্যারেস্ট করবো, তো আমি চলে যেতাম। এই নাটকের তো কোনো প্রয়োজন ছিল না। বিভৎস। আমি এর আগে অলিউল্লাহ নোমান, আমাদের বিশেষ প্রতিনিধি, তার সাথে একদিন কথা বলছিলাম, তো উনি আমাকে বললেন বিচারকের ওই নিউজগুলি ছাপা হওয়ার পর 2012-তে, তখন আপনারা দুইজনই বেশ কিছুদিন অফিসেই ছিলেন, ওই সময়টা আপনার অ্যারেস্ট হওয়া পর্যন্ত আমি 4 মাস ছিলাম অফিসে। আমি বলি, নোমান খুব বেশি দিন ছিল না, আমি ছিলাম অফিসে। আমাদের এটা বিচারকের না, এটা হলো স্কাইপ কেলেঙ্কারি ছাপা হওয়া হলো, সম্ভবত ডেটটা এখন ভুলে গেছি, 2012 সালের 9 কি 10 ডিসেম্বর, আর মামলা হলো 12ই ডিসেম্বর আমার বিরুদ্ধে। তো ওই মানে ওই ডিসেম্বরের ওই 12 তারিখ থেকে এপ্রিলের 11 তারিখে আমাকে অ্যারেস্ট করলো অফিস থেকে। এই পুরো 4 মাস আমি অফিসেই ছিলাম। আমি এই অংশটা নিয়েও একটু জানতে চাইবো, কিন্তু তার আগে যেটা, মানে নোমান ভাই আমাকে এভাবে বলেছিলেন, মাহমুদ ভাই অফিসেই ছিলেন এবং মাহমুদ ভাই ব্যবস্থা করে কয়েক ঘন্টার নোটিসে আমাকে লন্ডনে পাঠিয়ে দেন, এবং আমি যখন পৌঁছাই তারপর মাহমুদ ভাইকে ফোন করে জানানোর পর উনি আমাকে বললেন যে তোমাকে আমি নিরাপদে ওখানে পৌঁছে দিয়েছি, এবার আর আমার কোনো চিন্তা নেই। আপনি এটা বললেন কেন? আপনি নিজে তখন অফিসে বন্দী এবং আপনি জানেন আপনি বের হলে বাইরের পরিবেশ আপনার জন্য নিরাপদ না, হামলা হতে পারে, অ্যারেস্ট তো হতেই পারে, গুম হতে পারে, যে কোনো কিছু সম্ভব ছিল। আপনি একটা সেফ প্যাসেজ আপনার সহকর্মীর জন্য তৈরি করে দিলেন, মানে ওটা সম্ভব ছিল।
আপনি নিজের জন্য তখন কেন সেফ প্যাসেজ তৈরি করার চেষ্টা করেননি? প্রথম কথা হলো, জাহাজের ক্যাপ্টেনের কাজ কি জানেন? যখন কোনো জাহাজ ডুবে যায়, জাহাজের ক্যাপ্টেনের দায়িত্ব হচ্ছে ওই জাহাজের সাথে পানিতে ডুবে যাওয়া। এটাই জাহাজদের ক্যাপ্টেনদের এটাই নিয়ম। মানে ক্যাপ্টেন সবাইকে নিরাপদে পৌঁছানোর চেষ্টা করবে শেষ সময় পর্যন্ত, এবং তারপরে জাহাজ যখন ডুবে যাবে ক্যাপ্টেনও ডুবে যাবে, এটাই নিয়ম। তো আমি এটা মানি যে যিনি ক্যাপ্টেন থাকবেন তার দায়িত্ব হচ্ছে তার সহকর্মী যারা থাকবেন প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার পরে যদি সম্ভব হয় তিনি নিরাপদে যাবেন, আর না হলে নিয়তি যা হয় সেটাই হবে। তো নোমানের ক্ষেত্রে আমি এটাই চিন্তা করেছিলাম, যেহেতু ওই যে নিউজটার জন্য নোমানের বিরুদ্ধে মামলা হতে পারতো, মামলা হয়নি নোমানের বিরুদ্ধে, ওরা বুঝতে পারেনি। আমি ধারণা করেছিলাম যে আমাকে যদি অ্যারেস্ট করে তাহলে আমাকে যে টর্চার করবে তার চেয়ে 10 গুণ বেশি টর্চার নোমানকে করবে। কারণ হচ্ছে যে নোমান বয়সে আমার থেকে অনেক ছোট, এক। আর দুই, যত যাই হোক আমাকে মাহমুদুর রহমান সরকারে ছিল সম্পাদক, তাকে অ্যারেস্ট করার হয়তো একটা লিমিট রাখবে, আমার ধারণা ছিল। হয়তো লিমিট রাখতো না, কিন্তু আমি ধারণা করেছি লিমিট রাখবে। কিন্তু নোমানের ক্ষেত্রে তো এই বিবেচনা করবে না, এটা গেল এক। 2 নম্বর, আমি চিন্তা করলাম যে নোমানের যদি কিছু হয় তার পরিবারের কাছে আমি দায়ী থাকবো। কারণ তার পরিবার সারা জীবন বলবে যে মাহমুদুর রহমানের গোয়ার্তুমির জন্য আমাদের পরিবারের এই ব্যক্তির এই ক্ষতি হয়েছে, যেই ক্ষতি হোক না কেন। সুতরাং সারা জীবন আমি আনসারেবল থাকবো টু দ্যাট ফ্যামিলি। তো আমার মনে হলো যে কাজেই ওই ফ্যামিলির কাছে আমাকে যদি আনসারেবল না থাকতে হয়, তাহলে নোমানকে পাঠিয়ে দেওয়াটা আমার জন্য, তার নিরাপত্তার ব্যবস্থা করা আমার জন্য বেশি জরুরি। তো আমার এখনো মনে আছে যে নোমানকে ডেকে আমি বললাম, তোমার কোনো দেশের ভিসা আছে কিনা? আমি বুঝতে পারছিলাম যে 1-2 দিনের মধ্যেই আমাদেরকে অ্যারেস্ট করতে আসবে, তো ভিসা আছে কিনা? নোমান বললো হ্যাঁ ইউকের আছে, লাকিলি। ইউকের আছে, তাহলে তুমি বাড়িতে যাও, শুধু তোমার স্ত্রীকে বলবা যে তুমি বাইরে যাচ্ছ, কবে ফিরবে জানো না, সুটকেসে কাপড় নিয়ে আসো, অফিসে কাউকে বলবে না তুমি। এবং অফিসে আমি কাউকে বলি নাই, শুধুমাত্র তখন যিনি অ্যাকাউন্টস হেড ছিলেন তাকে ডেকে বললাম যে ঢাকা লন্ডন ঢাকা একটা টিকিট করো, যে ফ্লাইট পাওয়া যায় এখন এই মুহূর্তে, কাউকে বলবো না, টিকিটটা করে নিয়ে আসো। তো সে নোমানের টিকিটটা করে নিয়ে আসলো, নোমান সুটকেস নিয়ে আসলো, এটা দিয়ে নোমানকে বললাম যে তুমি এয়ারপোর্টে যাও, প্লেনে উঠে আমাকে ফোন করবে, তুমি প্লেনে ওঠার আগে ফোন করবে না। আর এদিকে আমি লন্ডনে তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে চিফ, বাংলাদেশের চিফ ছিলেন আব্বাস ফয়েজ, তার সাথে আমার খুব বন্ধুত্ব ছিল। তো আব্বাস ফয়েজকে আমি বললাম যে দেখো আব্বাস, আমি এরকম আমার কলিগকে পাঠাচ্ছি, তার অ্যাসাইলামের দায়িত্ব তোমাকে ব্যবস্থা করতে হবে, তার অ্যাসাইলাম না হলে তার লাইফ অ্যাট রিস্ক। আর আমার কিছু পরিচিত ব্যারিস্টার ছিল, বাংলাদেশি ব্যারিস্টার, তাদেরকে বললাম তোমাদের দায়িত্ব হচ্ছে এয়ারপোর্টে গিয়ে নোমানকে রিসিভ করা এবং তাকে তার আপাতত থাকার ব্যবস্থা করে দেয়। এই কাজগুলো করে নোমানকে বললাম এয়ারপোর্টে গিয়ে তুমি আমাকে ফোন করবে, এয়ারপোর্টে না, তুমি প্লেনে উঠে ফোন করবে, কারণ আমি শিওর ছিলাম না ও বার হতে পারবে কিনা ইমিগ্রেশন দিয়ে। তো ভাগ্য ভালো, নোমানের বার হতে পারলো এবং এয়ারপোর্টে গিয়ে আমাকে ফোন করলো। তো ফোন করার পর আমি বললাম আলহামদুলিল্লাহ, এবার তুমি আমাকে ফোন করবে হিথ্রো এয়ারপোর্ট পার হয়ে, কারণ আমার ভয় লাগছিল আবার হিথ্রো এয়ারপোর্টে ওকে আটকে দেয় ইমিগ্রেশন, বেরিয়ে গিয়ে ফোন করবে। তা আমার মনে আছে আমার সারা রাত ঘুমায় নেই, নোমানের চিন্তায় আমার সারা রাত ঘুমায় নেই যে ও কি পৌঁছাতে পারলো, ইমিগ্রেশন পার হতে পারলো। এবং ইমিগ্রেশন পার হয়ে ওর সময় লেগেছিল অন্য কারণে, ওর কাছে ফোন ছিল না, এবং ও যে ব্যক্তি ওকে নিয়ে গেছিল সেও আমাকে জানাতে ভুলে গেছিল, এই জন্য ও যাওয়ার পরেও 3-4 ঘন্টা পার হয়ে গেছে, তবু আমি জানি না, আমি অস্থির হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যে নোমান কি বের হতে পারলো কিনা। তো তারপরে নোমান যখন প্রায় 4-5 ঘন্টা পরে আমাকে ফোন করলো যে আমি বেরিয়েছি এবং আমি নিরাপদে এখন লন্ডন শহরে। তো প্রথমে ওকে বকা দিলাম যে এত দেরি করলে কেন, আর তারপরে আমি ওই কথাটা বলেছিলাম যে আমি এবার নিশ্চিন্ত, এবার আমার আর কোনো ভয় নাই, কারণ আমার ওই দায় নাই, নোমানের প্রতি আমার যে দায়িত্ব ছিল সেটা আমি পালন করেছি। তো আমি মনে করি আমি অফিসেই ছিলাম, অফিসেই বসে থাকলাম এবং তারপরে অ্যারেস্ট হওয়া পর্যন্ত আমি অফিসেই ছিলাম। আমি মনে করি, যেমন আপনি বললেন যে পত্রিকা, ডুবন্ত পত্রিকা ছিল,
তো পত্রিকা নেয়ার পরে আমি একটা কথা বলেছিলাম আমার সাংবাদিক সহকর্মীদের, এবং এখনো এটা আমি পালন করার চেষ্টা করি। আমি বলেছিলাম যে যতদিন আমার অধীনে পত্রিকা চলবে আপনাদের 1 তারিখে বেতন হবে। যেদিন আমি 1 তারিখে বেতন দিতে পারবো না তার আগে আমি পত্রিকা বন্ধ করে দেবো। আলহামদুলিল্লাহ, এখনো এই নীতিতেই আছেন? আলহামদুলিল্লাহ আমি পত্রিকা সরকার বন্ধ করে দেওয়া পর্যন্ত কোনোদিন 2 তারিখ হয়নি আমাদের স্যালারি। মানে 2008 সালে আমি নিলাম, 2013-তে পত্রিকা বন্ধ হলো, 5 বছর, এবং বৈরী পরিবেশে, অ্যাড পাচ্ছি না কারণ সরকার কোনো বিজ্ঞাপন দিচ্ছে না, প্রাইভেট কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে না, কারণ ভয়। বাংলাদেশ না ভয়, ভয়ে 2 নম্বর আরেকটা প্রবলেম আছে প্রাইভেট কোম্পানি নিয়ে বাংলাদেশের অ্যাড যারা কন্ট্রোল করে তারা সবাই ইসলামোফোবিক। এই যে অ্যাড যারা এই কোম্পানিগুলোর যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন তারা সবাই ইসলামোফোবিক অ্যান্ড প্রো ইন্ডিয়ান। তো তারা আমার দেশকে শত্রু বিবেচনা করে। কাজেই শুধু যে প্রাইভেট কোম্পানি অ্যাড দিতে চায় না ব্যাপারটা সেরকম না, মানে তারা ভয় পায় অবশ্যই। দ্বিতীয়ত এই যারা এই সমস্ত অ্যাড কোম্পানি তারাও আমার দেশকে অ্যাভয়েড করে, এবং সেটা এখনো চলছে। সেটা এখনো যে নাই তা তো না, তবে এখন যেহেতু সরকার ফ্রেন্ডলি গভর্নমেন্ট, কাজে সেই দিক দিয়ে আমরা একটু ভালো অবস্থায় আছি। তো আজ পর্যন্ত আমার দেশের ওই ট্র্যাডিশনে এখনো একই আছে, আলহামদুলিল্লাহ। এখনো একই আছে।